ময়মনসিংহে ভারতীয় নাগরিকদের তৎপরতা বৃদ্ধি, গোয়েন্দা নজরদারি জোরদার। ময়মনসিংহে ভারতীয় নাগরিকদের তৎপরতা বেড়ে যাওয়ার বিষয়ে গোয়েন্দা সংস্থাগুলো গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। আসসালামু আলাইকুম প্রদর্শক শ্রোতা, ময়মনসিংহে ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর এজেন্ট আটক হয়েছে। গুরুত্বপূর্ণ তথ্য আছে এই ভিডিওতে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় র এর এজেন্ট ঢুকে পড়েছে, তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন বলে আশা করতেছি। চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। ময়মনসিংহে ভারতীয় নাগরিকদের তৎপরতা বৃদ্ধি, গোয়েন্দা নজরদারি জোরদার। প্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাই আজকের বিশেষ প্রতিবেদনে। ময়মনসিংহে ভারতীয় নাগরিকদের তৎপরতা বেড়ে যাওয়ার বিষয়ে গোয়েন্দা সংস্থাগুলো গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। অনুসন্ধানে জানা গেছে, এই অঞ্চলে বসবাসরত বিদেশি নাগরিকদের মধ্যে ভারতীয়দের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। গোয়েন্দা সূত্রের তথ্য মতে বর্তমানে ময়মনসিংহ জেলায় 643 জন বিদেশি নাগরিক অবস্থান করছেন। তাদের মধ্যে 250 জন ভারতীয়, 60 জন মালয়েশিয়ান এবং 60 জন চীনা নাগরিক রয়েছেন। বিশ্লেষকদের মতে ভারতীয় নমনীয় ঋণের আওতায় তথ্য প্রযুক্তি বিভাগের অধীনে ময়মনসিংহ হাইটেক পার্ক স্থাপনের পর থেকেই ভারতীয়দের আনাগোনা বেড়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর একটি সূত্র জানিয়েছে, ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর এজেন্টরাও এখানে সক্রিয় ভূমিকা পালন করছে। এছাড়া প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক, শিল্পপতি, ব্যবসায়ী ও আইনজীবীদের মধ্যে কয়েকজনকে ভারতীয় গোয়েন্দা সংস্থার ইনফর্মার হিসেবে চিহ্নিত করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় রাষ্ট্রবিরোধী প্রচারণা চালানোর অভিযোগ উঠেছে উৎপল কর নামের এক ব্যক্তির বিরুদ্ধে, যিনি ময়মনসিংহ বিভাগের 50 জনের একটি দল গঠন করে সামাজিক মাধ্যমে অপপ্রচার চালাচ্ছেন। নেত্রকোনার দুর্গাপুর সীমান্ত এলাকার এক বাসিন্দা হাসিবুল ইসলাম আমাদেরকে জানান, শেখ হাসিনার পলায়নের পর থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের সীমান্তে যাতায়াত বেড়ে গেছে। আগে চোরাচালান হতো রাতের আধারে, কিন্তু এখন ব্যাগ হাতে মানুষ অনায়াসে সীমান্ত পার হচ্ছে। মানবাধিকার কর্মী ও পুলিশ সংস্কার কমিশন সদস্য এএসএম নাসরুদ্দিন আলান বলেন, সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করতে হবে। রাজনৈতিক অস্থিরতার সময় এ ধরনের অনিয়ন্ত্রিত যাতায়াত জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। ময়মনসিংহ 29 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট মোহাম্মদ সানভীর হাসান মজুমদার আমাদের জানান, ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে দালালদের সহায়তায় অনেক অপরাধী ভারতে পালিয়ে গেছেন। এ কারণে সীমান্ত টহল আরও বাড়ানো হয়েছে এবং দালাল চক্রকে দমন করতে কার্যক্রম জোরদার করা হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, সরকারের কঠোর হস্তক্ষেপ ছাড়া সীমান্ত নিরাপত্তার এই দুর্বলতা আরও বড় সংকট সৃষ্টি করতে পারে। ভারত আর পাকিস্তানের মধ্যে 1965 সালে 22 দিন ব্যাপী একটি যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে ভারত এগিয়ে থাকার পরেও জয়ী হতে পারেনি। এর কারণ ছিল ভারতের কাছে গোয়েন্দা তথ্যের ঘাটতি। অস্ত্র ঘাটতির কারণে পাকিস্তানের যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো সক্ষমতা ছিল না। কিন্তু সেই তথ্য না জেনেই যুদ্ধবিরতির ঘোষণা হয় দুই দেশের মধ্যে। তখন সিদ্ধান্ত আসে, অযোগ্য ইন্টেলিজেন্স ব্রাঞ্চ বা আইবির উপর ভরসা না করে ভারত নতুন গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং র প্রতিষ্ঠা করার, যার দায়িত্ব থাকবে দেশের বাইরের গোয়েন্দা তথ্য সংগ্রহ করা। 1968 সালের 21 সেপ্টেম্বর র প্রতিষ্ঠিত হয়। সংস্থার প্রথম প্রধান হিসেবে নিযুক্ত হন রামেশ্বর নাথ কাও, আর শঙ্করন নায়ার হন সেকেন্ড অফিসার। এই দুজন ছাড়াও ইন্টেলিজেন্স ব্যুরো বা আইবি থেকে 250 জনকে রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ে বদলি করা হয়। শুরুর দিকে পরিচিত ব্যক্তিদের মাধ্যমে রয়ের এজেন্ট নিয়োগ বেশ ঢিমে তালে চললেও 1973 সালের পর ওই সরাসরি নিয়োগের প্রক্রিয়া বদলে যায়। শুরু হয় সরাসরি নিযুক্ত কর্মকর্তাদের এক কঠিন প্রতিযোগিতা। তাদের বেশ কয়েকটি পরীক্ষার ধাপও পার করতে হয়। নিতিন গোখলে তার আর.এন. কাও জেন্টলসম্যান স্পাই মাস্টার বইটিতে লিখেছেন, প্রথমটি হতো মনস্তাত্ত্বিক পরীক্ষা। পরীক্ষার্থীদের ভোর 3টের মধ্যে একটি জায়গায় আসতে বলা হতো। সেখানে পৌঁছানোর পর তাদের অবজেক্টিভ টাইপ টেস্ট দেওয়া হতো। যারা পরীক্ষায় উত্তীর্ণ হতেন তাদের পরবর্তী ইন্টারভিউ নেওয়া হতো। ওই ইন্টারভিউ নিতেন যুগ্ম সচিব পদমর্যাদার এক অফিসার। যদিও এখন 95%-এরও বেশি কর্মী ভারতীয় পুলিশ সেবা বা আইপিএস থেকে নির্বাচিত হন, এবং অর্থনৈতিক গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য কিছু কর্মকর্তাকে কাস্টমস এবং আয়কর বিভাগ থেকেও নেওয়া হয়। র কর্মকর্তাদের প্রশিক্ষণ কেমন হয়? শারীরিক সক্ষমতার পাশাপাশি গুপ্তচরদের ভাষাগত, অর্থনৈতিক, সাইবার
বৈজ্ঞানিক এবং কৌশলগত ক্ষেত্রে বিশেষভাবে পারদর্শী হতে হয়। তাদের গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য প্রাথমিক প্রশিক্ষণ দেওয়া হয়। এ সময় যে কোনো একটি বিদেশি ভাষাও শিখতে হয় তাদের। প্রাথমিক প্রশিক্ষণের পরে তাদের ফিল্ড ইন্টেলিজেন্স ব্যুরোতে রাখা হয়, যেখানে তাদের শেখানো হয় যে চরম শীতেও কিভাবে কাজ করতে হয়, কিভাবে অন্য দেশে অনুপ্রবেশ করা যায়, কিভাবে ধরা পড়া এড়ানো যায়, কিভাবে প্রশ্নের উত্তর দিতে হয়, কিংবা কিভাবে নতুন কারো সঙ্গে যোগাযোগ গড়ে তোলা যায়, তাও হয় তাদের প্রশিক্ষণের অঙ্গ। আত্মরক্ষার জন্য ইসরায়েলি ক্রাভ মাগা নামক এক বিশেষ ধরনের মার্শাল আর্টের প্রশিক্ষণ দেওয়া হয় গুপ্তচরদের। রয়ের বিশেষ সচিব পদ থেকে অবসর নেয়া রানা ব্যানার্জি বলছিলেন, ডেড লেটার বক্সেরও প্রচলন ছিল রয়ের মধ্যে। এটি অনেকটি এরকম যে আপনি একটি কাগজ একটি গাছের নিচে রাখবেন, অন্য কেউ ওই কাগজটি সেখান থেকে তুলে নিয়ে যাবে। কাগজটি রাখা আর তুলে নিয়ে যাওয়ার প্রক্রিয়ায় কিছু চিহ্ন সেখানে রেখে আসতে হয়। সাংকেতিক ভাষায় লেখাও শেখানো হয় কর্মকর্তাদের। বিশ্বের প্রায় সব দেশই বিদেশে তাদের দূতাবাসগুলোকে গুপ্তচর বৃত্তির কেন্দ্র হিসেবে ব্যবহার করে। রও তার ব্যতিক্রম নয়। বিদেশে ভারতীয় দূতাবাসে অনেক সময় ভুয়া নামে পোস্টিং দেওয়া হয় তাদের। অনুসন্ধানী সাংবাদিক জ্যোতিষ যাদব তার বই র এ হিস্ট্রি অফ ইন্ডিয়ান কভার্ট অপারেশনসে লিখেছেন, এর পেছনে কারণ হলো তাদের আসল নাম সিভিল সার্ভিসের তালিকায় থেকে যাওয়া। একবার রয়ের কর্মরত বিক্রম সিংকে বিশাল পণ্ডিত নাম নিয়ে মস্কোতে যেতে হয়েছিল বলে উল্লেখ রয়েছে তার বইতে। নানা প্রশিক্ষণ বা নাম পরিচয় বদলের পরেও পরিচয় প্রকাশ পেয়ে যাওয়ার একটি ভয় থাকে গুপ্তচরদের মধ্যে সবসময়ই। এক্ষেত্রে অনেক সময় এজেন্টদের ডাবল তৈরি করা হয়। পরিচয় প্রকাশ পেয়ে গেলে সে দেশ থেকে বহিষ্কৃত হতে হয় এজেন্টদের। ভাগ্য সহায় হলে কূটনৈতিক প্রোটোকলে তাদের নিজ দেশে ফিরে আসতে হয়। তখন রয়ের প্রধান প্রতিদ্বন্দ্বী ধরা হয় পাকিস্তানের আইএসআইকে। আইএসআইয়ের ইতিহাস যদিও রয়ের ইতিহাস থেকে অনেক পুরনো। ব্রিটিশ সেনাবাহিনীতে কর্মরত অস্ট্রেলিয়ান অফিসার মেজর জেনারেল ওয়াল্টার জোসেফ 1948 সালে আইএসআই প্রতিষ্ঠা করেছিলেন। সালে ভারত পাকিস্তানের 22 দিনের যুদ্ধে কোনো পক্ষ জয় পায়নি। ভারত এগিয়ে থাকলেও তাদের কাছে তথ্য ছিল না যে পাকিস্তানের অস্ত্রভাণ্ডারের অবস্থা কী। বাস্তবতা ছিল যুদ্ধবিরতি ঘোষণার সময়ই পাকিস্তানের অস্ত্র প্রায় ফুরিয়ে এসেছিল। সে সময় পাকিস্তানে অস্ত্র বিক্রিতে আমেরিকার নিষেধাজ্ঞা থাকায় পুনরায় মজুদের সুযোগও ছিল না। সে সময় ভারতের ইন্টেলিজেন্স ব্রাঞ্চ বা আইবির গুপ্তচরেরা এসব তথ্য সংগ্রহের কাজ করত। তাদের অযোগ্যতা নিয়ে সমালোচনার প্রেক্ষিতে দাঁড় করানো হয় নতুন গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং বা RAW, যার হিসেবেই বেশি পরিচিত। প্রতিষ্ঠিত হয় 1968 সালের 21শে সেপ্টেম্বর। প্রথম প্রধান ছিলেন রামেশ্বর নাথ কাও এবং তার ডেপুটি ছিলেন শঙ্করন নায়ার। শুরুর দিকে 250 জন কর্মকর্তা ইন্টেলিজেন্স ব্যুরো আইবি থেকে এখানে বদলি হয়ে আসেন। পরে 1971 সালে রামনাথ কাও কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি এজেন্ট নেওয়া শুরু করেন। প্রথম দিকে রয়ের কর্মরত অনেকের আত্মীয়স্বজন বা বন্ধুদের সুপারিশের মাধ্যমে নিয়োগ হওয়ার কারণে মজা করে সংস্থাটিকে রিলেটেড অ্যান্ড অ্যাসোসিয়েটস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বলা হতো। 1973 সালের পর থেকে নিয়োগ প্রক্রিয়ায় পরিবর্তন আসে। প্রার্থীদের ধাপে ধাপে কঠিন পরীক্ষা পার করতে হতো। যেমন প্রথমে মনস্তাত্ত্বিক পরীক্ষা, যেখানে ভোর 3টায় নির্দিষ্ট জায়গায় পৌঁছে অবজেক্টিভ ধরনের টেস্ট, উতরাতে পারলে ধাপে ধাপে বিভিন্ন পর্যায়ের বোর্ডের ইন্টারভিউ। এ বিষয়গুলো সংস্থাটির সাবেক সদস্যদের বই থেকে জানা যায়। 1985 থেকে 1990 সালের মধ্যে এভাবে আরও কয়েকজনকে নিয়ে রতে স্পেশাল সার্ভিস গঠন করা হয়। পরে অজ্ঞাত কারণে এভাবে নিয়োগ বন্ধ করে দেওয়া হয়। এখন 95%-এরও বেশি কর্মী ভারতীয় পুলিশ সেবা বা আইপিএস থেকে নির্বাচিত হন এবং অর্থনৈতিক গোয়েন্দা তথ্য সংগ্রহের কাজের জন্য কিছু কর্মকর্তাকে কাস্টমস এবং আয়কর বিভাগ থেকে নেওয়া হয়। বর্তমানে রয়ের কর্মকর্তাদের বেশিরভাগই ভারতীয় পুলিশ থেকে আসা, যেটা নিয়ে সংস্থাটির একটি অংশে সমালোচনা রয়েছে। সংস্থাটির একজন প্রাক্তন প্রধান তার বই দ্য আনএন্ডিং গেমে লিখেছেন, পুলিশ থেকে গোয়েন্দা সংস্থায় যোগ দেওয়ার সময় একজন কর্মকর্তার বয়স প্রায় 30 বছর হয়ে যায়। এই বয়সে ঝুঁকি নেওয়ার মনোভাব, নতুন শিক্ষা, দক্ষতা, পরিবেশের সাথে মানিয়ে নেওয়া, এগুলো কঠিন হয়ে যায়।
তার মতে গোয়েন্দা সংস্থার জন্য যেসব দক্ষতার প্রয়োজন হয় তা পুলিশদের থাকে না। নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের বিদেশি ভাষা ও বিভিন্ন গোয়েন্দা কৌশল শিখিয়ে প্রশিক্ষিত করা হয়। প্রাথমিক প্রশিক্ষণের পরে তাদের ফিল্ড ইন্টেলিজেন্স ব্যুরোতে রেখে শেখানো হয় খুব শীতের মাঝে কিভাবে কাজ করতে হয়, কিভাবে অনুপ্রবেশ করতে হয়, কিভাবে ধরা পড়া এড়াতে হয়। ইসরায়েলি মার্শাল আর্ট ক্রাভ মাগার মাধ্যমে আত্মরক্ষার কৌশলও শেখানো হয়। বিদেশে যাওয়ার আগে প্রয়োজনীয় কৌশল, সাংকেতিক ভাষা এমন বিষয় শেখানো হয়। রয়ের এজেন্টরা প্রায়ই বিদেশে ভারতীয় দূতাবাসে আন্ডারকভার হিসেবে কাজ করেন। অনেক সময় পরিচয়ও বদলানো হয়। সপরিবারে গেলে নকল নামেই অনাগত সন্তান পর্যন্ত পরিচয় ধরে রাখতে হয়। আমার এক কাশ্মীরি বন্ধু আছেন হাশিম কুরেশি, যিনি প্রথম ভারতীয় বিমান হাইজ্যাক করেছিলেন। তিনি দেশের বাইরে কোনো এক জায়গায় আমার সঙ্গে দেখা করেন। আমি যখন তার সঙ্গে হাত মেলাই তখন আমি বলি যে আমার নাম দুলাত। তিনি বলেন যে সে ঠিক আছে, তবে আপনার আসল নামটা তো বলুন। আমি হাসতে হাসতে বলেছিলাম, কোথায় পাবো আসল নাম, এটি তো আমার আসল নাম। পরে তিনি আমাকে বলেছিলেন, এক আপনিই নিজের আসল নামটি বললেন। গুপ্তচরদের সবসময়ই পরিচয় ফাঁস হওয়ার ভয় থাকে। ভারত ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক নিয়ম অনুযায়ী একে অপরের গুপ্তচরদের নাম আগে থেকেই জানিয়ে দিতে হয়। পরিচয় ফাঁস হয়ে গেলে অনেক সময় দ্রুত সে দেশ ত্যাগ করতে হয়। ভারত আর পাকিস্তানের মধ্যে একটি কূটনৈতিক প্রোটোকল রয়েছে যে একে অপরের দেশে যে গুপ্তচরদের পাঠাবে তাদের নাম আগে থেকেই অন্য দেশকে জানাতে হবে। এই সিদ্ধান্তও আছে যে আমরা একে অপরের গুপ্তচরদের সঙ্গে দুর্ব্যবহার করব না। যদি কেউ সীমা অতিক্রম করে কাজ করছেন দেখা যায়, তাহলে দেশকে ভদ্রভাবে জানানো হবে যেন দেশে ফিরিয়ে আনা যায়। তবু পরিচয় প্রকাশ বা এক দেশ থেকে বহিষ্কৃত হওয়ার ভয় সবসময়ই থাকে। কেউ যদি 3 বছরের পোস্টিংয়ে যান, সন্তান স্কুলে ভর্তি করান, যদি 6 মাসের মধ্যেই তাকে দ্রুত সে দেশ ছাড়তে বলা হয়, তখন তো তার জন্য সমস্যা হবেই। পাকিস্তানের আইএসআই বা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স ও ভারতের প্রায়ই তুলনায় আসে। রয়ের প্রাক্তন প্রধান বিক্রম সুদ তার বইয়ে লিখেছেন, ভারতের রয়ের তুলনায় পাকিস্তানে আইএসআইয়ের প্রোফাইল বেশি বড়। যদিও দুটি সংস্থার মধ্যে তুলনা করা হয়, তাহলে কাউকে গ্রেপ্তার করার অধিকার রয়ের নেই, বা মাঝরাতে কারো দরজায় কড়া নেড়ে অভিযান চালান না রয়ের কর্মকর্তারা। দেশের ভিতরে কোনো রকম গোয়েন্দাগিরি চালায় না। আইএসআই অবশ্য এসবই করে থাকে। দেশের প্রধানমন্ত্রীর কাছে জবাবদিহি করে, আর আইএসআই তাদের সেনাপ্রধানকে রিপোর্ট করে। তবে আনুষ্ঠানিকভাবে দেখানো হয় যে তারাও পাকিস্তানের প্রধানমন্ত্রীকেই রিপোর্ট করেন। আইএসআই প্রতিষ্ঠা হয়েছিল রয়ের প্রায় 2 দশক আগে। তবে রয়ের অনেকেই নিজেদের আইএসআইয়ের চেয়ে কম মনে করেন না। দুই গোয়েন্দা সংস্থার মধ্যে প্রতিযোগিতার জায়গাও কম থাকে না। 1999 সালে কার্গিল যুদ্ধের সময় পাকিস্তান থেকে আসা অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে সফল অভিযান চালিয়েছিল রয়ের 80 জন কর্মকর্তা। কিছু কর্মকর্তা সে অভিযানে মারাও যান, তবে তাদের নাম আজও অজানা। সহকর্মীদের মৃত্যুতে তাদের চুপ থাকতে হয়েছে। প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী অবশ্য গোপন এক অনুষ্ঠানে তাদের কৃতিত্বের কথা স্বীকার করেন। দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনার মতামত থাকলে কমেন্ট বক্সে লিখতে পারেন আপনার মতামত। বাংলাদেশের বৃহৎ একটি জনসংখ্যা দীর্ঘ 15 বছর আওয়ামী লীগ করেছে। তাই আওয়ামী লীগ সরকারের পতনে তারা যে একেবারে চুপ হয়ে গিয়েছে এমনটা মনে করাটা হয়ে যাবে বোকামি। ভেতরে ভেতরে তারা অনেক কিছুই করতেছে, অনেক পরিকল্পনাই করতেছে। তাই সতর্ক থাকতে হবে সাধারণ মানুষ এবং পুলিশ প্রশাসনকে। গোয়েন্দা বিভাগ যে বাংলাদেশে আছে তাদেরকে আরও বেশি সজাগ থাকতে হবে, যাতে যে কোনো ধরনের চক্রান্ত মোকাবেলা করতে পারে বাংলাদেশ। এ বিষয়ে আপনার মন্তব্য লিখতে পারেন কমেন্ট বক্সে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।